আজকের গল্প মধ্যরাত্রির আগন্তুক। লেখক রাজেশ বসু। মাসটা ছিল তখন জানুয়ারি। শীতও সেরকম পড়েছিল জাকিয়ে। এর ওপর আবার সন্ধ্যে থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে আকাশ কাঁপিয়ে বৃষ্টি। দুটো সোয়েটার চাপিয়েও ঠান্ডা আটকানো যাচ্ছে না। সবাই মিলে টিভি চালিয়ে বসেছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 150 বছরের পূর্তি উপলক্ষে একটা প্রতিবেদন দেখাচ্ছিল। যদিও তার পুরোটা দেখা হলো না, কারণ অসময়ের বৃষ্টির মতো হঠাৎই লোডশেডিং। মা এসে মোমবাতি জ্বালতে মিঠুদি বলল, জানো, আমাদের কলেজের প্রতিষ্ঠা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিরও আগে। 1835 সালে জানুয়ারিতে এর ইনোগ্রেশন হয়, লর্ড বেন্টিং এর আমলে। তখন নাম ছিল মেডিকেল কলেজ অফ বেঙ্গল। মিঠুদি আমার থেকে 4 বছরের বড়। আমাদের উল্টো দিকের ফ্ল্যাটেই থাকে। আমি পড়ি ক্লাস 9-এ। আরও এবছরই কলেজ স্ট্রিটে ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারিতে অ্যাডমিশন নিয়েছে। মিঠুদি হয়তো আরও কিছু বলতো। পাশের ঘর থেকে রাঙ্গা দাদু ভেরি গুড ইয়াং লেডি বলে বেরিয়ে আসায় চুপ করে গেল। আই অ্যাপ্রিশিয়েট ইট। ইতিহাসকে জানা মানে নিজের হেরিটেজকে জানা। রাঙ্গা দাদু আমার বাবার কাকু। ধবধবে গায়ের রং বলে আমরা তাকে এই নামেই ডাকি। আসল নাম হলো সুধাংশু বন্দ্যোপাধ্যায়। 70-এর কাছাকাছি বয়স, মিলিটারিতে ডাক্তার ছিলেন। রাঙ্গা দাদু বিয়ে থা করেননি। ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে সারা দেশ ঘুরে বেড়াচ্ছিলেন। অফুরন্ত অভিজ্ঞতা। আর বলাই বাহুল্য, গল্পের ভাণ্ডার অঢেল। আমাদের তিনি খুব ভালোবাসতেন। তাই বছরে অন্তত 2-2 জন্য হলেও আমাদের গড়িয়ার বাড়িতে তিনি ঘুরে যান। মিঠুদিও রাঙ্গা দাদুকে চেনে। সোফা থেকে উঠে প্রণাম করতে যাচ্ছিল। রাঙ্গা দাদু তাড়াতাড়ি হাত দুটো ধরে ফেলে বললেন, তবে কি জানো, ইতিহাস লিখবার সময় অনেক ছোট ছোট তথ্য আপাত দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ নয়, কখনো কখনো অলিপিবদ্ধ থেকে যায়। যারা লাইমলাইটে থাকে খালি তাদের কথাই আমরা জানতে পারি। কোন তথ্যের কথা বলছেন কাকাবাবু? কে আবার ইতিহাসে উপেক্ষিত হলো? চায়ের ট্রে হাতে মা এসে ঢুকলেন ঘরে। আছে বৌমা, আছে। এই একেবারে আমার চক্ষুষ অভিজ্ঞতা। আসছি সে কথায়, বললেন রাঙা দাদু। তারপর মিঠুদির দিকে ঘুরে বসলেন দাদু এবং বললেন, তারপর ইয়াং লেডি, ডাক্তারি পড়তে কেমন লাগছে? দারুণ, মিঠুদি হেসে বলল। তা অ্যানাটমির ক্লাস কেমন হচ্ছে? বডি ডিসেকশনের এক্সপিরিয়েন্স হলো নাকি? এই দুটোর মানেই জানি, শারীরিক গঠনতন্ত্র আর সব ব্যবচ্ছেদ। না, এখনো ঠিক হয়নি, খালি থিওরি ক্লাসটাই চলছে। শুনছি নেক্সট মান্থ থেকে প্র্যাকটিক্যাল শুরু হবে। তবে যদি ডিসেকশনের জন্য বডি পাওয়া যায় তবেই, বলল মিঠুদি। ডিসেকশনের জন্য হিউম্যান বডির এই স্কোয়ার সিটি আমাদের সময়ও ছিল, তবে এখনকার মতো এতটা হয়তো ছিল না। রাঙ্গা দাদু বললেন, আসলে কি বলতো, বডি যারা ডোনেট করে তারা মারা যাওয়ার পর রিলেটিভরা হসপিটালে কিছু জানাতে চায় না। তাছাড়া আগে নাকি পুলিশ থেকে আনক্লেম বডি পাঠাতো। আজকাল সেটা প্রায় আসে না বললেই চলে, মিঠুদি বলল। আনক্লেমড বডি ফর ডিসেকশন? কি একটা বলতে গিয়েও হঠাৎ চুপ করে গেল রাঙা দাদু। বাইরে অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। ঝোড়ো হাওয়ায় শো শো শব্দ উঠছে কাচের জানলায়। এর ওপর আবার লোডশেডিং।
মৃতদেহ সংক্রান্ত আলোচনায় কেমন জানি একটা ভয় ভয় করছে। যদিও মন চাইছে রাঙ্গা দাদুর থেকে একটা ভূতের গল্প শুনতেই হয়। সোফার ওপর পা তুলে রাঙ্গা দাদুকে সেটাই আমরা বললাম। মারও বোধহয় তাই ইচ্ছে হচ্ছিল। তা কি যেন অভিজ্ঞতার কথা বলছিলেন? রাঙ্গা দাদু বললেন, কিন্তু সে তো এক রোমহর্ষক ব্যাপার। পিউ দিদিমণি ভয় পাবে যে। মোটেই না, আমি তো শুনবই বলছি। আর আমি বুঝি এখনো বাচ্চা আছি? তা বটে, বললেন রাঙ্গা দাদু। পিউ যখন বলছে সে বড় হয়েছে, তখন তো বলতেই হবে। শালটা ভালো করে গায়ে জড়িয়ে নিলেন রাঙ্গা দাদু। তারপর চায়ের কাপে একটা বড় সড়ো চুমুক দিয়ে বললেন, তুমি তো জানোই বৌমা, আমিও ছিলাম ক্যালকাটা মেডিকেল কলেজের স্টুডেন্ট। এমবিবিএস পাশ করে সবেই ইন্টার্ন হয়েছি। সালটা হলো 1961। দিনটাও ভোলার নয়, 10th জানুয়ারি। মানে ঠিক আজকের তারিখ? আমি বললাম। রাঙা দাদু না থেমে বলে চললেন, সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল, তার উপর থেকে থেকে বাজ পড়ার কান ফাটা আওয়াজ। এরই মধ্যে আমাকে বেরোতে হবে, নাইট ডিউটি রয়েছে, যেতেই হবে। আমার স্ট্রিটের কাছে বৃন্দাবন মল্লিক লেনের এক মেশ বাড়িতে তখন থাকতাম। ভাবলাম মেডিকেল কলেজ কি এমন দূর, একটা রিক্সা টিক্সা নিয়ে ঠিক পৌঁছে যাব। একা থাকি, নিজের রান্না নিজেই করি। 7:30টার সময় বৃষ্টি একটু থামলো, আর আমিও তাড়াতাড়ি খাওয়ার দাওয়ার পাট চুকিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। ওয়ার্ডে এসে দেখি কি কাণ্ড! 2জন সহকর্মীর একজনও আসেনি। ভাবলাম ঘন্টাখানেকের মধ্যে একজন অন্তত এসে পড়বে, কিন্তু রাত 11টাতেও কারো টিকি দেখা গেল না। এদিকে 3জন নার্সের আবার একজনকে ছেড়ে দিতে হবে একটু পরে, কারণ তার 5 বছরের ছেলের নাকি হঠাৎ শরীর খারাপ হয়েছে। বাড়ি থেকে লোক পাঠিয়েছে মাকে নিয়ে যাওয়ার জন্য। কি আর করা যাবে, তেমন বুঝলে সোজা হসপিটালে নিয়ে চলে এসো বলে তাকে ছেড়ে দিতে হলো। তবে ভালো একটাই হলো যে সেই দিন সেরকম ভাবে পেশেন্ট আসেনি। বাইরের আবহাওয়ায় যে এর কারণ তা আর বলে দিতে হয় না। রাঙা দাদু একটু থামলেন। এই ফাঁকে মায়ের মোবাইলে আলো জ্বলে উঠল। মনে হয় টাইম দেখছেন। বাবার অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে। তখন নিশ্চয়ই এখনকার মতো উপচে পড়া ভিড় ছিল না? মিঠুদি বলল। না, ভিড় ছিল, তবে অবশ্যই এখনকার মতো না। হ্যাঁ, তা যা বলছিলাম, বললেন রাঙা দাদু। একটু পর মনে হলো বৃষ্টিটা একটু থামলো। এদিকে বেশ ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো চলবে না। তাই কলেজ ম্যাগাজিনের জন্য চিকিৎসা বিজ্ঞানের বিবর্তনের উপর কিছু একটা লিখবো ভেবেছিলাম অনেকদিন ধরে। ঘরে তখন কেউ ছিল না, সেটাই না হয় লেখা যাক, তাতে ঘুমটাও কাটবে। লিখবো বলে ঘরের দরজা ভেজিয়ে পর্দাখানা টেনে টুনে আয়েশ করে চেয়ারে এসে বসলাম। ডায়েরিটা বের করে সবেই 2-4 লাইন লিখেছি মনে হয়। খুব কাছে থেকে মনে হলো যেন কেউ কেসে উঠল, খনা গলায়, নাকে শুরু। ঘর তেমন আলোকিত নয়, মাথার উপর খালি 60 পাওয়ারের একটা হলুদ বাল্ব। লেখা থামিয়ে মাথা তুলে দেখি দরজার একটা পাল্লা কখন খুলে গেছে, আর সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। পর্দার নিচ থেকে শুধু দুটো পায়ের পাতাই দেখা যাচ্ছে, কুচকুচে কালো, তাতে আবার লোহার বালা পড়া। নোকটোকগুলো মনে হয় সব উল্টে ফুলটে গেছে। বললাম, কে কে ওখানে, কি চাই? সঙ্গে সঙ্গে উত্তর এলো, আগে আমি ডাক্তারবাবু। তখন থেকে দেখছি কি সব যে লিখছেন, আমার কথাটা যদি একটু লেখেন। কেউ তো আর লিখলে না, আপনি যদি লেখেন।
তবে এমনি এমনি লিখবেন না, দেখে শুনেই লিখবেন। পর্দার পেছনে থাকায় পুরুষ না মহিলা তাও বুঝতে পারছি না, অবশ্য পায়ের গড়নে পুরুষ মানুষই মনে হচ্ছে। আর ঘরে যে হঠাৎ একটা পটকা গন্ধের আমদানি হয়েছে, সেটা যে এনারই অবদান তা কোনো সন্দেহ নেই। বেশ বিরক্ত হলাম তার কথা শুনে। কোত্থেকে হঠাৎ উদয় হয়ে কিছু না বুঝে শুনে আমার কথা একটু লিখবেন, বিরক্তিটা প্রকাশ করতে মুখ খুলতে যাব। লোকটা যেন মনের কথা টের পেয়ে গেল। এই দেখেন ডাক্তারবাবু, আপনি রাগ করছেন, কিন্তু এইতে ভাবুন, আমার এই শরীরটার জন্যই তো এত বড় ব্যাপারটা হলো। তাই বলছিলেন একবারটি যদি আমার কথাটুকু একটু লেখেন, তবে হ্যাঁ, এই যে বললেন দেখে শুনেই লিখবেন। ওহ, কোথা থেকে এই উটকো ঝামেলা চলে এলো। ঘড়িতে দেখলাম 11:30 বাজে। এ যে যাওয়ার লোক নয় সেটা বুঝতেই পেরেছি, কিন্তু আশ্চর্যের ঘটনা হলো তেমন করে ধমক দিয়ে বিদায় করতেও পারছি না। হাবভাব থেকে পেশেন্ট বা হসপিটালের স্টাফ কোনোটাই মনে হচ্ছে না। কিন্তু মনে যাই ভাবি না কেন, লোকটার কণ্ঠস্বরে এমনই একটা সম্মোহনী ব্যাপার রয়েছে, একেবারে তাকে তাড়িয়েও দিতে পারলাম না। বললাম, কে কে তুমি, কোথায় থাকো, কি বলতে চাও, স্পষ্ট করে সামনে এসে দাঁড়িয়ে বলো। লোকটা যদিও সামনে এলো না, পর্দার পেছন থেকেই বলল, আজ কত তারিখ জানেন তো বাবু? এই দিনটাতেই ব্যাপারটা ঘটেছিল কিনা। আপনি ইতিহাসের কথা লিখছেন, একবার নিজের চোখেই দেখেন না কেন। লোকটার হেয়ালি বেড়েই চলেছে। বিরক্ত হচ্ছিলাম সেটা তো সত্যি, এবার যথেষ্ট অবাক হলাম। কি বিষয়ে লিখছি এ জানবে কোত্থেকে। অবশ্য এমনও হতে পারে পরশুদিন ক্যান্টিনে আড্ডা দেওয়ার সময় লেখার ব্যাপারে কিছু হয়তো বলেছিলাম। লোকটা হয়তো কাছে পিঠেই ছিল, শুনে টুনে থাকতে পারে। কিন্তু আজকের দিনে কি এমন ঘটেছিল আমার তো জানা নেই, অথচ এই দেহাতি লোকটা জানে। সেটা জানতে বেশ কৌতূহল হচ্ছে। বললাম, তা শুনি কি হয়েছিল আজকের দিনে, আর তুমিই বা সেটা জানলে কেমন করে? লোকটা এবার যেন খুশি হলো, খিক করে হাসলো একটু। আমি জানবো না তো আর কে জানবে? উঠে আসুন ডাক্তারবাবু, নিজের চোখে দেখে তখনই লিখবেন। বলে কোনো রকমের উত্তরের অপেক্ষা না করে শটান পিছন ফিরল। সে যেন জানতই আমি যেন ব্যাপারটা দেখতে যাব। আর সত্যি কি আশ্চর্য, কি এক অলৌকিক জাদু শক্তিতে যন্ত্রচালিতের মতো আমিও ঘর থেকে লম্বা বারান্দায় এসে দাঁড়ালাম। মন সায় দিচ্ছে না, কিন্তু আমার শরীর যেন আমার বশে নেই। দিব্যি পায়ে পায়ে এগিয়ে চললাম লোকটার পেছন পেছন। হঠাৎ করে আবার বৃষ্টিও নামলো তেড়ে ফুলে। জলের ছাটে আবছা হয়ে যাচ্ছে চারিটা দিক। রাত 12টা বাজতে বেশি দেরি নেই। ওয়ার্ডেরও বেশিরভাগ আলোই নিভিয়ে ফেলা হয়েছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে লোকটাকে ফলো করছি বটে, কিন্তু ঠিক যেন ঠাউর করতে পারছি না। শুধু দেখছি সাদা চাদর ঢাকা একটা অবয়ব বেশ খানিকটা আগে আগে চলছে। আর মজার ব্যাপার কি জানো, মনে হলো লোকটার পায়ে যেন রোলার স্কেট লাগানো। নিমেষে এত বড় বারান্দা পেরিয়ে সিঁড়ির মুখে পৌঁছে গেল। আমরা আছি দুতলায়, লোকটা দেখছি নামা শুরু করেছে, মানে একতলায় যেতে হবে। এবার একটু থেমে দাঁড়িয়ে পড়লাম। এতটা হেঁটে এলাম, একটা লোকও কোথাও দেখলাম না। পুরো হসপিটালে যেন শুধু আমরা দুজনই রয়েছি। কে এসে ডাক দিল আর আমিও পেছন পেছন চলতে লাগলাম। কাজটা ঠিক করছি কি? কিন্তু সেই একই আশ্চর্যের ব্যাপার, মানে যাই ভাবি না কেন ফিরে যে যাব সে শক্তি নেই। নিচে নেমে দেখি সাদা চাদর একটা ঘরের সামনে দাঁড়িয়েছে। আমি নেমেছি দেখে এবার শটান ঢুকে পড়লো সেই ঘরে। চেনা ঘর, অ্যানাটমির প্র্যাকটিক্যাল ক্লাস হয়, মানে
ডিসেকশন রুম। বুকটা যেন কেঁপে উঠল। প্রত্যেকে একটা কুকুর হঠাৎ বিচ্ছিরি রকম আওয়াজ করে কেঁদে উঠল। বুকের কাঁপুনিটা অবশ্য তেমন স্থায়ী হলো না, কারণ একটু এগিয়ে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে আলো জ্বলছে, তবে ইলেকট্রিকের বাতি নয়, ল্যাম্প বা মোমবাতি কিছু একটা হবে, কারণ আধখোলা দরজার ফাঁক থেকে কাদের যেন লম্বা লম্বা কম্পমান ছায়াও এসে পড়ছে বারান্দার উপর। আমি ভীষণ রকম আশ্চর্য হলাম। এত রাতে রিসেপশন রুমে কারা কাজ করছে? কেন জানি বুকের ধুকপুকানিটা আবারও শুরু হয়ে গেল। আস্তে আস্তে এসে দাঁড়ালাম দরজার সামনে। যা ভেবেছি, অ্যানাটমি প্র্যাকটিক্যাল ক্লাসই তো মনে হচ্ছে। পাঞ্জাবির ওপর কালো কোট পরে একজন দেখাচ্ছেন, 3-4 জন খুব মন দিয়ে শুনছে। এত রাতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বডি ডিসেকশনের ডেমনস্ট্রেশন চলছে, এ তো তাজ্জব কাণ্ড। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সবারই যা পোশাক আশাকের ধরন, যেন 19th সেঞ্চুরির কোনো বাংলা সিনেমা দেখছি। কিন্তু সাদা চাদর মুড়ি দেওয়ার লোকটা কোথায় গেল? যেমন ভাবা বললে বিশ্বাস করবি না, অমনি আওয়াজ ঠিক পেছন থেকে। দেখছেন তো কেমনটা বলেছিলেন? ডাক্তারবাবুরা কত বড় কাজটা করছেন, বইয়ের পাতায় লেখা হয়ে গেল, কিন্তু আমার নামটা কেউ মনে রাখলো কি? আমার অবদানটা কম কিসে? আশ্চর্য, লোকটা কিভাবে যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। চমকে পিছন ফিরতেই খালি সাদা চাদরে মোড়া সেই মূর্তি আর তার 2 পায়ে লোহার সেই বালাজোড়া দেখতে পেলাম, সঙ্গে সেই উৎকট গন্ধ। আমার তখন হঠাৎ সব কেমন জানি তালগোল পাকিয়ে গেল। লোকটা কে? কিসে তার কি অবদান? এরকম কিছু একটা জিজ্ঞেস করতে বোধ করি মুখ খুলছিলাম, পারলাম না, কারণ তার আগেই একটা সাংঘাতিক জিনিস খেয়াল করে সোজা জ্ঞান হারিয়ে ফেললাম। কিছুক্ষণ থামলেন রাঙা দাদু। আমি আর মিঠুদি একসঙ্গে বলে উঠলাম, কি সাংঘাতিক জিনিস, কি খেয়াল করলেন? ঘরের মোমবাতিটা কখন জানি অর্ধেক হয়ে গেছে, সেই দিকে তাকিয়ে রাঙা দাদু বললেন, ডিসেকশন টেবিলে যে বডিটার কাটা ছেঁড়া হচ্ছিল সেটার পা দুখানা দেখেই তো আমি শটান চিৎপাত। কারণ দেখলাম নখ উল্টানো কালো কুচকুচে পা দুখানায় দিব্যি পরানো রয়েছে লোহার 2টো গোলবালা। ও বাবা, সে কি? ওই মিস্টিরিয়াস লোকটা তাহলে ভূত ছিল যে আপনাকে ডেকে আনলো? মিঠুদি বলল। সে তোমরা যাই বলো, বললেন রাঙা দাদু। গল্পের শেষ এখানেই নয়, আরো কিছু বাকি আছে। জ্ঞান ফিরতে দেখি দিব্যি টেবিলে ডায়েরির উপর মাথা রেখে ঘুমাচ্ছি। পেশেন্ট এসেছে, নার্স ডাকাডাকি করে টেনে তুলছে। কি ভয়ানক স্বপ্ন! ধাতস্থ হতেই মিনিট 5 সময় লেগে গেল। এতক্ষণ ধরে স্বপ্নই দেখছিলেন খালি? তাহলে ইতিহাসের ব্যাপারটা? মা বললেন। বৃষ্টি পড়ার শব্দ কমে এসেছে। খালি ইতিহাস কেন, 10 তারিখে কি হয়েছিল সেটাও তো জানা হলো না, বললেন রাঙা দাদু। পরদিন সকালেই ছুটলাম ন্যাশনাল লাইব্রেরিতে। স্বপ্ন হলেও ঘটনাটা এতটাই জীবন্ত যে প্রতিটা ডিটেলসই যেন মনে গেঁথে আছে। সাংঘাতিক একটা খটকা মনের মধ্যে সৃষ্টি হয়েছে। লোকটার কথাগুলো কিছুতেই ভুলতে পারছি না। দেখছেন তো কত বড় কাজটা হচ্ছে, এতেই না আপনারা সব ডাক্তার হলেন। এ কি নিছকই একটা দুঃস্বপ্ন, নাকি কোনো বিস্মিত ঘটনার তর্কাতীত অতি অলৌকিক আত্মপ্রকাশ? বাবার এক বন্ধু
বিনয় কাকু ওখানেই চাকরি করতেন। সাংঘাতিক নলেজ। সোজা চলে গেলাম তার কাছে। গতকাল রাত্রিরের সব কথাটাই তাকে খুলে বললাম। তিনি কিন্তু হেসে উড়িয়ে দিলেন না, বরঞ্চ যা বললেন তাতে আমার আরো একবার জ্ঞান হারালেও আশ্চর্য কিছু ছিল না। কি বললেন ভদ্রলোক? মা জিজ্ঞেস করলেন। উনি যা বললেন সেটার সারমর্ম মোটামুটি এরকম। 1836 সালের আগে অবধি নাকি অ্যালোপ্যাথি প্রথায় চিকিৎসা করবে এমন কোনো ভারতীয় চিকিৎসক ছিলেন না। এর প্রধান কারণ হলো অ্যালোপ্যাথি পড়তে হলে মরা ঘেটে অ্যানাটমি শিখতে হবে, আর মৃতদেহ স্পর্শ করলে জাত তো যাবে, সঙ্গে আরো কি যে অমঙ্গল হবে সে কে জানে। ভারতীয়রা তাই আধুনিক চিকিৎসা থেকে বেশ দূরেই থাকত। এরকম সময় মধুসূদন গুপ্ত নামে দেশজ এক চিকিৎসক সব রকম কুসংস্কার অগ্রাহ্য করে 4 জন ছাত্রকে সঙ্গে নিয়ে ভারতীয় হিসেবে প্রথম সব ব্যবচ্ছেদ বা বডি ডিসেকশন করেন। আমাদের মেডিকেল সায়েন্সের ইতিহাসে শুরু হয় এক যুগান্তকারী অধ্যায়, আর সেই দিনটা ছিল 1836 সালের 10ই জানুয়ারি। ওনার মতে সেই ঐতিহাসিক ঘটনারই এক জীবন্ত রূপ আমি প্রত্যক্ষ করেছি। আর আমি একাই নয়, এর আগেও নাকি 2-3 জন 10ই জানুয়ারি রাত্রে এরকম অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছে। থামলেন রাঙা দাদু। রাঙা দাদু আবার বলতে শুরু করলেন। তবে এখানে একটা বিতর্ক আছে, সেটাও বললেন বিনয় কাকু। মধুসূদন গুপ্তের বদলে নাকি অন্য 4 জন এই কাজটা করেছিলেন। এই 4 জনও কম বিখ্যাত নয়। এই ঘটনার 2.5 বছর পর 1938 সালের 30শে অক্টোবর মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষায় পাশ করে ভারতীয় হিসেবে কিন্তু এরাই প্রথম অ্যালোপ্যাথি প্রথায় চিকিৎসা শুরু করেন। এদের নাম কি আমরা জানি? মিঠুদি বলল। নিশ্চয়ই, তুমিও জানবে, ক্লাসেই পড়ানো হবে, বললেন রাঙা দাদু। এরা ছিলেন উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত আর চন্দন মিত্র। বাপ রে, আর সেই পায়ে লোহার বালা পড়া লোকটা? আমি বললাম। এটা বুঝতে পারলি না যে বডির ওপর ডিসেকশন হয়েছিল সেটাই সম্ভবত ওই লোহার বালা পড়া লোকটার, বললেন রাঙা দাদু। ইতিহাস সবার কথাই মনে রেখেছে, কিন্তু এর কথা কোথাওই লেখা নেই। সম্ভবত কোনো বেওয়ারিশ লাশ হয়ে হাসপাতালে এসেছিল। ডিসেকশনের পর ঠিকমতো বডির ডিসপোজাল হয়েছিল কিনা সেটাও সন্দেহ আছে। কে জানে, তারই অতৃপ্ত আত্মা হয়তো মেডিকেল কলেজের চত্বরে ঘুরে বেড়াচ্ছে। এমনও হতে পারে এখন হয়তো সে বুঝেছে তার এই নশ্বর দেহটা ইতিহাসে কত বড় সাক্ষী হয়ে আছে। অন্তত আমার তো তাই মনে হয়। তবে এটা কিন্তু একদম সত্যি, যে দেহটা নিয়ে কাটাছেঁড়া করে আমরা আধুনিক চিকিৎসা শাস্ত্রে দীক্ষিত হলাম, সেই দেহের মালিকের সম্বন্ধে একটা তথ্যও কিন্তু কোথাও নথিভুক্ত নেই। সে কে ছিল, কি তার পরিচয়, কিভাবেই বা সে মারা গেল, কিচ্ছুটা না। একটা মিনিমাম ইনফরমেশনও কিন্তু কোথাও নেই, থাকলেও সবই বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। বিনয় কাকু নিজেও অনেকটা চেষ্টা করেছিলেন কিছু একটা তথ্য খুঁজে বের করতে, বলা বাহুল্য সফল হননি। দেখ, তোরা যদি পারিস তাহলে হয়তো মানুষটার আত্মা শান্তি পাবে। এরকমই বিভিন্ন রকমের ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও। ধন্যবাদ।